আসসালামু আলাইকুম। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সাথে আলোচনার পর সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম এক্সে একটি পোস্ট করে করে এবং যুদ্ধ থামানোর জন্য ৩টি শর্ত স্পষ্টভাবে ঘোষণা করেছে। এই শর্তগুলো ইরানের অফিসিয়াল অবস্থানের প্রতিফলন বলেই মনে করা হচ্ছে, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দ্বারা শুরু হওয়া যুদ্ধের অবসানের জন্য অপরিহার্য বলে বিবেচিত। পেজেশকিয়ান বলেছে, এই যুদ্ধ বন্ধ করার যে ৩টি শর্ত হচ্ছে, তার ১ নম্বর হচ্ছে ইরানের বৈধ অধিকারের স্বীকৃতি, অর্থাৎ ইরানের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক অখণ্ডতা এবং আন্তর্জাতিক আইনের অধীনে থাকা অধিকারগুলো, যেমন নিউক্লিয়ার প্রোগ্রামের শান্তিপূর্ণ ব্যবহার, নিজের প্রতিরক্ষার অধিকার ইত্যাদি, এগুলো মেনে নেওয়ার দাবি। ইরান আরও বলেছে, যুদ্ধ শুরু করার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই অধিকার লঙ্ঘন করেছে। শান্তি চুক্তিতে এগুলো স্পষ্টভাবে স্বীকার না করলে কোনো চুক্তি টেকসই হবে না। এটা মূলত ইরানের সম্মানজনক অবস্থান বজায় রাখার দাবি। কোনো অপমানজনক শর্ত, যেমন ইউএস প্রেসিডেন্ট বলেছেন যে আনকন্ডিশনাল ভাবে ইরানকে সারেন্ডার করতে হবে, যা মেনে নেওয়া হবে না ইরানের পক্ষ থেকে। চুক্তির শর্ত হচ্ছে ২ নম্বর হচ্ছে ক্ষতিপূরণ প্রদান করতে হবে। যুদ্ধে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষের ক্ষতি, নিহত আহত, তারপরে অবকাঠামোর ধ্বংস, রিফাইনারি কেন্দ্রগুলো ধ্বংস, সামরিক স্থাপনা, শহরাঞ্চল, অর্থনৈতিক ক্ষতি, তেল উৎপাদন হ্রাস, এই ক্ষতিগুলোর জন্য অবশ্যই তাদেরকে আমেরিকা এবং ইসরায়েলকে ক্ষতিপূরণ দিতে হবে। এটা শুধু আর্থিক নয়, বরং যুদ্ধের দায় স্বীকার করারও প্রতীক। ইরান বলছে, আগ্রাসনকারীদের এই খরচ বহন করতে হবে, না হলে যুদ্ধের পরিণতি অসম্পূর্ণ থাকবে। অবশ্য এই অর্থের পরিমাণ কত হবে তা এখনো নির্ধারণ হয়নি, কিন্তু এটা যুদ্ধবিরতি আলোচনায়ও নির্ধারণ হবে বলে আশা করা যাচ্ছে। এবং ৩ নম্বর শর্ত হচ্ছে ভবিষ্যতে আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় আন্তর্জাতিক গ্যারান্টি। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত। ইরান চায় আন্তর্জাতিক সম্প্রদায়, যেমন জাতিসংঘ, শক্তিশালী যেমন ৬টা নিরাপত্তা শক্তিশালী ৬ দেশ, যেমন চীন, রাশিয়া, ফ্রান্স, জার্মানি, এদের মাধ্যমে নিশ্চয়তা, যাতে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানের বিরুদ্ধে আর কোনো সামরিক হামলা চালাতে না পারে। এটা ছাড়া যুদ্ধবিরতি অর্থহীন বলে ইরান মনে করে, কারণ তারা বিশ্বাস করে যে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল আবার হামলা করতে পারে। এই গ্যারান্টি হতে পারে জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের রেজুলেশন, মাল্টিন্যাচারাল চুক্তি বা অন্যান্য আন্তর্জাতিক মেকানিজমের মাধ্যমে। এবার আমরা একটু জানার চেষ্টা করি বর্তমান অবস্থা। ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আনকন্ডিশনাল সারেন্ডার দাবি করা হয়েছে, যা ইরান পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। ইরান বলছে, এই শর্তগুলো না মানলে যুদ্ধ চলবে। হরমুজ প্রণালী ব্লক করা ইতিমধ্যে হয়েছে, অর্থনৈতিক চাপ ইত্যাদি দেওয়া শুরু হবে। রাশিয়া, চীন, ফ্রান্স মধ্যস্থতার চেষ্টা করছে, কিন্তু ইরান আনকন্ডিশনাল সিজফায়ার এ রাজি না। যুদ্ধ এখনো চলমান, যা ইতিমধ্যে ১২ দিনের বেশি পার হয়েছে। যদিও বা এই শর্তগুলো মেনে নেওয়া আমেরিকা ও ইসরায়েলের জন্য খুব কঠিন, তারপরেও
আমেরিকা ও ইসরায়েলের জন্য এই সত্য মেনে না নেওয়ার বিকল্প খুব বেশি কি আছে? মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে আমেরিকা ও ইসরায়েল যে সাম্রাজ্য সৃষ্টি করেছিল বিগত কয়েক দশক ধরে, আজ একে একে হুমকির মুখে। অপরদিকে এই তিনটি সত্যগুলো ইরানের কঠোর অবস্থান মনে হলেও তারা দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও সম্মান চায়। ইতিমধ্যে যুদ্ধ একটা বিপজ্জনক মোড় পার করছে। আজকে সকালেও একজন ইসরায়েলি পলিটিশিয়ানের একটা সাক্ষাৎকার দেখতেছিলাম, যে ওখানে যে তিনি কিভাবে মানে বর্ণনা করতেছে যে আজকে এই 12 দিনের তাদের ইসরায়েলের অবস্থা কি হয়েছে। একটা জিনিস মনে রাখার দরকার, কিন্তু ইসরায়েল ইরানের থেকে প্রায় 80 ভাগ ছোট। মানে ইসরায়েল থেকে ইরান প্রায় 80 গুণ বড়। এখানে মানে যুদ্ধের পরিমাণটা, এখানে যদি মানে 100টায় মানে আক্রমণ করে ইসরায়েল, তার মধ্যে যদি 60-70 বা 100টাই যদি পড়ে, তাও যতটা না ক্ষতি করবে, আপনার ইরান যদি 100টা মিসাইল মানে তার মধ্যে যদি 50% বা 25%ও যদি ইসরায়েলে আক্রান্ত করে, ইসরায়েলে আঘাত হানে, এটা কিন্তু বড় ধরনের এফেক্ট করবে। আজ ইসরায়েলের এমন কোনো স্থান নাই যেটা মানে ইরানের মিসাইলের আওতায় নাই, এবং ইরানের মিসাইল সেটা মানে মিসাইলের হুমকিতে আছে। প্রেসিডেন্টের ভবন থেকে শুরু করে সামরিক স্থাপনা, গুরুত্বপূর্ণ স্থাপনা, এমন কোনো জায়গায় কিন্তু বাকি নাই। আজকে আমেরিকার কথা বলা যায়, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে আমেরিকা তিল তিল করে মধ্যপ্রাচ্যে তাদের যে সাম্রাজ্য লুটপাটের যে একটা ক্ষেত্র প্রস্তুত করেছিল, সেই ক্ষেত্রগুলো গত 12 দিনে ইরান এমনভাবে আঘাত করছে যে আজ যুক্তরাষ্ট্র নিজেই হাহাকার অবস্থায় পড়ছে, যে এই ক্ষতিটা কিভাবে যুক্তরাষ্ট্র মানে পূরণ করবে। সুতরাং এই যুদ্ধ বিরতি মেনে না নেওয়া ছাড়া আমেরিকা বা ইসরায়েলের সামনে খুব বেশি অপশন নাই। তার সাথে সাথে আরো অর্থনৈতিক যে সমস্যাগুলো তৈরি হচ্ছে। আজকে দেখলাম যে যে ইসরায়েল ইরানের একটা ব্যাংকে আক্রমণ করছে। এই আক্রমণের পরেই ইরান বলল যে মধ্যপ্রাচ্যের কোনো আমেরিকা বা ইসরায়েলের কোনো আর্থিক প্রতিষ্ঠান আর নিরাপদ থাকবে না। আর্থিক প্রতিষ্ঠানগুলোতে তারা হামলা করবে। আজকে মধ্যপ্রাচ্য কিন্তু পুরো বিশ্বে অর্থনৈতিক একটা বড় ধরনের ট্রানজিশন হয়। সেখানে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আর সেগুলো মূলত পরিচালিত হয় এই যুক্তরাজ্য এবং ইসরায়েলের মাধ্যমে। সেগুলোও কিন্তু আজকে ক্ষতিগ্রস্ত। সেগুলোও কিন্তু এই ইসরায়েলের এই বোকামির কারণে কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছে। ইতিমধ্যে আরো অনেক কিছু হয়েছে। আর এই বিষয়ে দেখি সম্ভব হলে আমি আরেকটা নতুন এই অর্থনৈতিক যে যে আগ্রাসনের প্রভাব, এটা এটা নিয়ে পরবর্তীতে একটা ভিডিও আসবে আশা করি খুব তাড়াতাড়ি। তবে এখন এটুকুন বলতেছি যে আমেরিকার হাতে খুব বেশি সময় নাই এটা যুদ্ধবিরতি এর এই 3 শর্ত মেনে নেওয়া ছাড়া। কেননা ইরান কিন্তু একটা পরাশক্তি। একটা ছোট্ট একটা উদাহরণ দিলেই কিন্তু আপনারা বুঝবেন যে ইরান কতটা মানে শক্তিশালী একটা অবস্থানে আছে। ইসলামী বিপ্লবের পর ইরান খুব নাজুক অবস্থায় ছিল। নতুন সরকার বিপ্লবের পর সেই সময় তৎকালীন ইরাকের সাদ্দাম হোসেনের নেতৃত্বাধীন ইরাক খুব শক্তিশালী একটা রাষ্ট্র ছিল মধ্যপ্রাচ্যে। তারা ইরানকে আক্রমণ করলো। সেই আক্রমণও কিন্তু ইরান 9 বছর ধরে এই যুদ্ধ চালাই গেছে।
ওই নাজুক অবস্থায়। আর এখন তো ইরানের হাতে আহ, ব্যাপক মানে যুদ্ধ করার মতন ব্যাপক সক্ষমতা আছে। সুতরাং যত দ্রুত সম্ভব এই আহ, উম, ইসরায়েল এবং আমেরিকা এই বিষয়টাকে অনুধাবন করবে, ততই তাদের জন্য এবং তাদের দেশের জন্য তথা পুরো বিশ্বের অর্থনীতির জন্য ভালো হবে। তো এখন এ পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।